আচ্ছা, কি লেখা আছে দেখা যাচ্ছে? somebody please read it out for me. Analytical ultracentrifugation. ভেরি গুড। আচ্ছা, অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন, তোমরা এই বইটা কেউ খুলে দেখেছো? হ্যাঁ স্যার, কিন্তু এখানে দেখলাম যা ওই যে বায়ো অ্যানালিটিক্যাল টুলস এর বিভিন্ন ক্রোমাটোগ্রাফিক টপিক গুলো আছে ওইগুলো তো মানে স্পেসিফিক ভাবে দেওয়া নেই। হ্যাঁ, না এটা দারুণ বই মেথড। তবে আমার এটাও মনে হলো পরে যে এইটা হয়তো তোমাদের জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু এমএসসি তে যদি এমএসসি পড়বে ভাবো এটা কিন্তু পড়তেই হবে। এমএসসি পড়বে তো? হ্যাঁ স্যার, মানে বইটা দেখছিলাম আমি কি কি আছে না হ্যাঁ, আছে। মানে এখন তো ওই আমাদের ওই টপিক ডিপার্টমেন্ট গুলো। ডাব্লিউবিসিএস ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে, কারণ সেদিন ফার্স্ট সেমেস্টারদের কে আমরা জিজ্ঞেস করলাম মেন্টরিং সেশনে কি করবে, সবাই বলছে বিএসসি পাস করেই চাকরি চাই। তো এরকম হলে তো সমস্যা, মানে এত পড়িয়ে পড়িয়ে তারপর কেউই যদি হায়ার এডুকেশন না যায়, তাহলে বায়োটেক না পড়ে একটা ইজি কিছু পড়া ভালো, কারণ তাহলে তুমি চাকরি পরীক্ষার জন্য অনেক টাইম পাবে। এনিওয়ে, আমরা এই ব্যাপারটায় চলে আসি একটু আল্ট্রাসাইন্টিফিকেশন, অ্যানালিটিক্যাল আল্ট্রাসাইন্টিফিকেশন। ব্যাপারটা হচ্ছে যে ওয়াই ডু উই ইউজ অ্যানালিটিক্যাল আল্ট্রাসাইন্টিফিকেশন, তোমরা সবাই এটা বায়োফিজিক্স পেপারে পড়েছো, আই নো দ্যাট। So let me ask you this question: why do we use analytical ultracentrifugation? এটা আমরা কেন ব্যবহার করি থাকি? কে বলবে আমার? হুম? কিছু অ্যানালিসিস করার জন্য ওই যে কনসেন্ট্রেশন, পিওরিটি, প্রেজেন্স আছে কিনা রিয়েল টাইমে আমি দেখতে পাবো। কনসেন্ট্রেশনটা দ্যাটস নট ভেরি অ্যাকিউরেট, বাট হ্যাঁ বাকি জিনিসগুলো তুমি দেখতে পাবে। সো হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট? তুমি কি কি দেখতে পাবে বলছো? লেট আস লিস্ট যে আমরা কি কি দেখতে পাবো, এবং আলটিমেটলি দেখি আমরা সত্যি দেখতে পাবো কিনা। পিওরিটি, ওকে, আই বাই দ্যাট। পিওরিটি ছাড়া আর কি দেখতে পাবো? মানে অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন করে যদি শুধু পিওরিটি দেখতে হয়, তার থেকে আমি একটু স্যাম্পল নিয়ে জেল চালিয়ে সিলভার স্টেনিং করে নেবো, অনেক বেটার পিওরিটি দেখতে পাবো, তাই না? হ্যাঁ তার জন্য এত এত টাকা অ্যানালিটিক্যাল সেন্ট্রিফিউগেশন তুমি যদি সেডিমেন্টেশন ইকুইলিব্রিয়াম প্রসেসে করো, ও একদিনের ব্যাপার। মানে রাত্রিবেলা ইনস্ট্রুমেন্ট চালিয়ে দিয়ে চলে যেতে হবে, পরদিন সকালে এসে রেজাল্ট পাবে। ওকে, তো এত পরিশ্রম আর একটা জেল চালাতে 2 ঘন্টা লাগবে। তো যদি শুধু পিওরিটি আমাদের চেক করতে হয়, আমরা কিন্তু একটা এসডিএস পেজেও চেক করতে পারি। তাহলে আমি কেন অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন ইউজ করছি? ইয়েস, কে বলবে আর? ডোন্ট গো ইনটু দ্য কনসেন্ট্রেশন বিজনেস। কনসেন্ট্রেশন মেজার করার কোনো টেকনিকই নয় অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন। If you want to measure the concentration of a protein, for instance, go for a Bradford assay. হ্যাঁ, লাউরি assay বা ব্র্যাডফোর্ড assay করো। Don't measure the concentration of a protein using analytical centrifugation. That's not at all a technique for that. হ্যাঁ, so what do we? প্রোটিন, হ্যাঁ বলো। প্রোটিনের অ্যাসেম্বলি দেখা যেতে পারে। প্রোটিনের অ্যাসেম্বলি দেখা যেতে পারে। এটা দু ধরনের হতে পারে, এক হচ্ছে স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি মানে কি, একটা প্রোটিন মোনোমারিক স্টেটে আছে, ডাইমারিক আছে, টেট্রামারিক আছে, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল স্টেট বলে থাকি, সেটা দেখা যেতে পারে। আর কোনো সুপ্রামলিকিউলার কমপ্লেক্স তৈরি হচ্ছে কিনা, মানে একটি প্রোটিন অন্য কোনো প্রোটিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে কোনো কমপ্লেক্স তৈরি করছে কিনা, ঠিক আছে, সেটা দেখা যেতে পারে। কারেক্ট। So we can check the purity, we can see if it is forming a supramolecular complex, we can determine its stoichiometry or physiological state. But we can do all these things based on two simple characteristics of protein, which we determine using analytical centrifugation. One, the molecular mass of the protein, another the shape of the protein. ঠিক আছে, আমি যখন অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন করছি, আমি দুটো জিনিস খালি মেজার করছি। সেই দুটো জিনিসের উপর ভিত্তি করে কি কি দুটো জিনিস মেজার করছি? ওয়ান ইজ দ্য মলিকুলার মাস অফ দ্য প্রোটিন, আর নেক্সট ইজ দ্য শেপ অফ দ্য প্রোটিন। ঠিক আছে, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে, হ্যাঁ, বেসড অন দিস টু থিংস আই এম মেজারিং অল আদার ক্যারেক্টারিস্টিক। ফর এক্সাম্পল,
the purity, the stoichiometry, and also formation of supramolecular complexes. 20 seconds. Yeah, I'm back before 20 seconds. Okay, then how do we measure these two things? আমরা এই দুটো জিনিস কিভাবে মেজার করি? তাহলে এই অবধি আমি যেটা বললাম সেটা ক্লিয়ার হলো তো? So if we list, দেখো এখানে তো সবই লেখা আছে, if we list the things, আমরা পিউরিটি মেজার করতে অবশ্যই পারি, আমরা সুপ্রামলিকুলার কমপ্লেক্স ফর্মেশন মেজার করতে পারি, আমরা স্টোইচিওমেট্রি অফ দ্য প্রোটিন মেজার করতে পারি, but based on two basic characteristics that we measure for a protein. One is the molecular mass, or since it is analytical ultracentrifugation, I would rather say we measure the distribution of the molecular masses of the solute particle. And this solute could be a protein, could be a DNA, could be a polysaccharide complex, and we measure the distribution of molecular masses of the solute particle. Also, we measure the distribution of the shape of the solute particle. ঠিক আছে? So these are some technical terms which we use. এইবারে আমার নেক্সট কথাটা হচ্ছে যে so what do we need? আমাকে যদি এইটা মেজার করতে হয়, মলিকিউলার মাস আর শেপ, আমি একটা এই ধরনের অ্যানালিটিক্যাল সেন্ট্রিফিউগেশন করে সেটা কিভাবে মেজার করতে পারি? ক্যান এনিবডি টেল মি? এই যে তোমরা তো নিশ্চয়ই অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন অনেক ডিটেইলসে পড়েছো। মাই মোটো হিয়ার ইজ নট টু টিচ ইউ অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন. মাই মোটো হিয়ার is to teach you how do we use different techniques like DLS, then gel filtration chromatography, বা size fusion chromatography বা molecular sieve chromatography যাই বলো, and SDS based, যেটা অবশ্যই ম্যাডাম তোমাদের পড়াবেন, to determine the molecular mass and the shape of the protein. So sedimentation technique we use this analytical ultracentrifugation. Then how do we use it? ঠিক আছে, এই যে আমরা কেন বেসিক্যালি প্রোটিনের উপর ফোকাস করছি, বিকজ এইটা আমাদের প্রোটিওমিক্সের একটা টপিক. But the same thing can be used for DNA, RNA, glycoproteins, ঠিক আছে, anything, glycoproteins, glycolipids, anything. হ্যাঁ, it's not restricted to protein only, but এখানে আমরা প্রোটিনের উপর ফোকাস করে এই জন্য বলবো বিকজ আমরা এই টপিকটা প্রোটিওমিক্সের আন্ডারে পড়ছি. এবার আমাকে বলো, তো বেসিক্যালি আমাকে দুটো জিনিস মেজার করতে হবে, একটা হচ্ছে মলিকিউলার মাস, আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে তোমার শেপ অফ দ্য প্রোটিন, রাইট? হাউ ডু উই মেজার ইট? এই দুটো মেজার আমি কিভাবে করতে পারি? and we have to be very accurate, কারণ আমি যখন ফিজিওলজিক্যাল স্টেট ডিটারমাইন করছি, so I have a monomer say of 20 kD, I have a dimer of 40 kD. এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতে হবে যে there is a monomer of 20 kD আর dimer of 40 kD. 20 আর 40 kD এর মধ্যে ডিফারেন্সিয়েট করা একটা জিনিসকে জাস্ট ঘুরিয়ে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ তুমি কিন্তু একটা জিনিসকে ঘোরানোর বাইরে আর কিছু করছো না, ইউ আর রোটেটিং দ্য থিং, ওকে, তার বাইরে কিন্তু তুমি কিছু করছো না, এইটা তোমাকে মাথায় রাখতে হবে একটা জিনিস. এন্ড ওকে, আমরা যদি বলি যে ফিজিওলজিক্যাল স্টেট মানে কোনো অ্যাগ্রিগেশন হয়েছে কিনা, কোনো অলিগোমারিক ফর্ম আছে কিনা, ওয়েল অলিগোমার অফ আ প্রোটিন ইজ মেবি অফ 600 kD, তার থেকে আমি 20 kD কে ডিফারেন্সিয়েট করতেই পারি, বা কোনো প্রেসিপিটেট করেছে দ্যাট ইজ অফ 1 লাখ কিলোডাল্টন, সেটার থেকে আমি ডিস্টিংগুইশ করতেই পারি, বাট ডিস্টিংগুইশিং 20 and 40 kD is a really difficult job. হ্যাঁ, so what do we do? How do we measure this molecular weight and the shape of the protein, say for that matter? কি করে করি বলো? তোমরা তো পড়েছো অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন. স্ট্রাকচার স্ক্যান করে মানে দেখো, আমি তোমাকে আবার একটা জিনিস, এটা কোনো ইমেজিং টেকনিক নয়, তুমি কোনো জিনিসের ছবি কিন্তু তুলতে পারছো না, যে তুমি বলবে যে আমি একটা ছবি তুললাম দিয়ে দেখলাম প্রোটিনটা হচ্ছে কি
দিয়ে এরকম রিবনের মতো দেখতে বা এরকম লোহার রডের মতো দেখতে বা ডিমের মতো দেখতে বা ক্রিকেট বলের মতো দেখতে, ওই রকম কোনো পদ্ধতি কিন্তু এটা নয়। ওকে, দিস ইজ নট অ্যান ইমেজিং টেকনিক। এই জিনিসগুলো তোমরা বোঝো। এক্স রে ডিফ্রাকশন, এনএমআর, ইলেকট্রন ইলেকট্রন মাইক্রোস্কোপি, এমনি ইলেকট্রন মাইক্রোস্কোপি, দোজ আর ইমেজিং টেকনিক। এখানে কিন্তু কোনো ইমেজিং এর ব্যাপার নেই। তার মানে যে বায়োফিজিক্স পরীক্ষাটা কিন্তু নিতান্তই ভাগ্যের জোরে পাস করে গিয়েছে। তোমাদের পড়ানো হয়নি বায়োফিজিক্সে অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন? এরকম ভাবে তো পড়ানো হয়নি। তাই? কে পড়িয়েছিলেন? দেবযানী ম্যাডাম পড়িয়েছিলেন তো? সেন্ট্রিফিউগেশন দেবযানী না সায়ন্তনী ম্যাডাম মনে পড়ছে না। ও আচ্ছা, যাই হোক, ঠিক আছে। যেটা আমি বলছিলাম যে দেন হাউ ডু উই ডিটারমাইন, আমি তোমাদের একটা জিনিস বলি। এই যে তোমরা লাইট ফ্ল্যাশ এন্ড এভরিথিং বলছো না, দিস আর জাস্ট ডিটেক্টর। কি ডিটেক্ট করে? যে প্রোটিন আছে কি নেই এটা ডিটেক্ট করে। এর বাইরে কিন্তু এদের কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, দু ধরনের জিনিস হতে পারে। একটা হচ্ছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলি। সেটা হচ্ছে, দেখো, সেন্ট্রিফিউগেশন is good for separation of DNA from cellular debris, separation of plasmid DNA from genomic DNA, separation of precipitated proteins and plasmid DNA. এইসবের জন্য না সেন্ট্রিফিউগেশন একটা খুব ভালো টেকনিক। কিন্তু একটা 20 কেডি প্রোটিন আর একটা 40 কেডি প্রোটিনকে সেপারেট করার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টেকনিক। কেন? আর যদি তাই হয় তাহলে আমরা সেপারেট করছি কিভাবে? কারণ তোমরা একটু ডাইমেনশনালি একটা জিনিস ভাবার চেষ্টা করো। সেটা হচ্ছে যে দেখো, একটা ফ্র্যাকশন যখন আমি ক্যালকুলেট করছি, সেইখানে তোমার একসাথে মাইটোকন্ড্রিয়া which is substantially having a different molecular weight compared to lysosome, having a substantially different molecular weight and তোমার কি বলে molecular weight and density compared to lysosome, peroxisomes, etc. They all get pelleted down at the same time. তার মানে মলিকিউলার ওয়েট আলাদা হওয়ার জন্য কিন্তু যেখানে প্রায় লক্ষ লক্ষ ডালটন মলিকিউলার ওয়েট আলাদা, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে সেপারেট করতে পারে না। সেটাকেও কিন্তু খুব ভালোভাবে সেপারেট করতে পারে না অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন, এই মানে কোনো সেন্ট্রিফিউগেশন প্রসেস। কেন? মানে হ্যাভ ইউ এভার থট যে তুমি যখন মানে আলটিমেটলি করছিলে, সেলুলার ফ্র্যাকশনেশন করছিলে, and when you are using a very high speed centrifuge also, at that time you could see even at very high speed and very high G values, not at ultra speed, you are still unable to separate cellular organelles having very different molecular masses and very different density. ঠিক বলছি? হ্যাঁ স্যার। তাহলে if that is the case, then how is it possible that we could separate a oligomeric form of a protein from a monomeric form? তাদের মধ্যে কয়েকশো ডালটন মলিকুলার ওয়েটের ডিফারেন্স হবে, কয়েকশো কিলো ডালটন মলিকুলার ওয়েটের ডিফারেন্স হতে পারে, কয়েকশো কিলো ডালটন। Then how do we separate? And why is it not a very good technique to separate molecules based on the molecular weights? In general, centrifugation is not a very good technique to separate molecules based on their molecular weight. কেন? রুদ্রজিৎ? জানি না স্যার। তুমি রুদ্রজিৎ একটা কাজ করো, তুমি সায়ন বিশ্বাস, তোমরা মানে সবাই যারা এমএসসি পড়বে বাকিরাও একটু এইটা হয়ে গেলে একটু ইংলিশটা কিন্তু একটা ক্র্যাশ কোর্স করে নাও, ঠিক আছে? একটু 1 সপ্তাহ 2 সপ্তাহ, কারণ আইআইটি ইন্দোরে পড়তে যাবে তো, ওখানে কিন্তু মানে একটু ইংলিশ গুলো ম্যাটার করবে। ওকে,
তো এটা কিন্তু খুব এসেনশিয়াল। অ্যান্ড ডোন্ট গেট কমপ্লেসেন্ট, ওখানে গিয়ে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। গেটিং আ চান্স মিনস only half done, rest of the job you have to do while you reach there, সেখানে পড়ে। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। একদম কিন্তু এইটা মাথায় রাখতে হবে। আর যারা পাওনি তাদের ডিসহার্টেন্ড হওয়ার কিছু নেই, কিন্তু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি বা বায়োটেক ডিপার্টমেন্টে পড়ো, ইটস ইকুয়ালি গুড, ইটস নট বেটার। তো তোমাদেরও ডিসহার্টেন্ড হওয়ার যে পেলাম না ধুস ছেড়ে দেবো এমএসসি করবো না, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। ইউ ক্যান আস্ক বিপ্রপ্রসাদ, সুপন, সংগ্রামজি, তোদের জিজ্ঞেস করে দেখতে পারো। যাই হোক, লেটস কাম ব্যাক টু দিস টপিক। তো এটা বলতে পারো একটু, কেউ মাথা ইউজ করে একটু বলতে পারো যে হোয়াই ইজ ইট নট আ ভেরি গুড টেকনিক? হ্যাঁ স্যার সেপারেট হওয়ার পর হয়তো প্যালেট আবার সুপারনেটের সাথে মিক্স হয়ে যেতে পারে সেজন্য। ওকে, তোমাকে আমি নয় 140 দিলাম এই উত্তরটার জন্য। দেখো, একটা জিনিস বুঝতে হবে, যে কোনো বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল, প্রোটিন, ডিএনএ, গ্লাইকোপ্রোটিন, পলিস্যাকারাইড কমপ্লেক্সেস, সবার কিন্তু একটা র্যান্ডম থার্মাল মোশন আছে, ঠিক আছে? মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এত কিন্তু কিছু একটা স্ট্রং ফোর্স নয় যে তুমি যদি একটা প্রোটিনের সলিউশনকে এমনি টেস্ট টিউবে রেখে দিয়ে বাড়ি চলে যাও, তুমি এক্সপেক্ট করতে পারো না যে পরদিন সবকটা প্রোটিন তলায় পড়ে গেছে আর ওপরে সলভেন্ট লেয়ারটা ভাসছে। প্রোটিন মলিকিউলস আর সলিউট মলিকিউলস হিয়ার, সবকটা প্রোটিন তলায় পড়ে গেছে আর ওপরে সলভেন্ট লেয়ারটা ভাসছে, বা পুরো ডিএনএ গুলো সব তলায় পড়ে গেছে, ওপরে সলভেন্ট লেয়ারটা ভাসছে। দ্যাট উড নেভার হ্যাপেন, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স মানে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা মোটেও এত কিছু স্ট্রং নয়, এবং দিস ইজ আ ভেরি ইনসিগনিফিকেন্ট ফোর্স টু ওভারকাম দ্য র্যান্ডম থার্মাল মোশনস of biological macromolecules and to precipitate them. বোঝা যাচ্ছে? There is an issue. However, if you reduce the temperature to a great extent and if you are dealing with high molecular weight protein or DNA complexes, then there is a chance that those molecules will slowly get precipitated at very low temperature. This is because you are restricting the random thermal motions of those molecules. You are restricting the normal random thermal motions of those molecules. And for that reason only, since you are restricting the random thermal motions of the molecules are getting precipitated under. স্যার ব্যাপারটা আর একটু বলেন, গুলিয়ে আর একটু। ব্যাপারটা হচ্ছে যে দেখো, যে কোনো জিনিসের একটা বলছি শোনো, যে কোনো জিনিসের একটা, যে কোনো বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলের একটা র্যান্ডম থার্মাল মোশন আছে ডিউ টু দ্য টেম্পারেচার। এবারে সেই র্যান্ডম থার্মাল মোশন গুলো ওটাকে কি করছে, সলভেন্টের মধ্যে পুরো ভাসিয়ে রাখছে। খুব ক্রুড ভাবে বোঝাতে গেলে এইটা বলতে হবে, সলভেন্টের মধ্যে পুরো ভাসিয়ে রাখছে। তুমি যখন শুধু গ্র্যাভিটেশনাল ফিল্ডটাই ওটা মলিকিউলস গুলোকে অ্যাট্রাক্ট করছে তলার দিকে, but this gravitational field, Earth's gravitational field is not at all sufficient to precipitate these molecules or to pellet down these molecules, not precipitate, I'm sorry, to pellet down these molecules. তাহলে আন্ডার নর্মাল কন্ডিশন কোনো প্রোটিন 40 কেডি, 80 কেডি, 800 কেডি, 8000 কেডি, যে কোনো সাইজের প্রোটিনই হোক, সেটা কিন্তু 8000-এর বেশি হলে অবশ্য অন্য ব্যাপার, সেটা আস্তে আস্তে পদক্ষেপ তৈরি করবে। তো এই অবধি কিন্তু আমি বলতে পারি যে তারা কিন্তু সলিউশনের মধ্যে ডিজলভ ফর্মেই থাকবে। The solute molecules will not get pellet down since there is a gravitational field working upon it. তার জন্য কিন্তু ওটা কখনো pellet down হবে না। ওকে, কারণ ওর নিজের যে থার্মাল মোশন আছে সেটা কিন্তু ওকে ভাসিয়ে রাখে।
সেটাই আমি বলছি, if it is a very heavy protein or DNA molecule, if you reduce the temperature, it might get pellet down. But that is an exceptional case. Okay? এইবারে যে ব্যাপারটা হচ্ছে, also you know, as you reduce the temperature, the solubility also decreases. হ্যাঁ, এই টেম্পারেচার যেই তুমি কমাচ্ছ, সলিউবিলিটিটাও কিন্তু একটু কমছে। ঠিক আছে, সেটা সব থেকে বড় প্রমাণ কি? তোমাদের বাফার বানানো। বাফার বানিয়েছো কিসে বানিয়েছো? ঘুরিয়েছো তো স্টারারের ওপর। স্টারারটাকে গরম করা যায় তো? হ্যাঁ, কেন গরম করা যায়? এটা গরম করলে কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, যেটা গোল ছিল না এবার সেটা গলে যাবে। মানে এইটা হচ্ছে ব্যাপার, মানে সরি, যেটা গুল ছিল না এবার সেটা গুলে যাবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ বলো। আলট্রা সেন্ট্রিফিউগেশন করে প্রেসিপিটেট হলো, তারপরে আবার যদি আমি থার্মাল মানে না, এনার্জি পেলেট সাপ্লাই করি, হলো, হিট পেলেট সাপ্লাই হলো, করি, প্রেসিপিটেট পেলেট হলো, হ্যাঁ। তো আবার যদি থার্মাল এনার্জি সাপ্লাই করা হয় বা বাইরে আনা হয়, তো আবার কি সেটা রিভার্স হবে? অত কিছু করতে হবে না, তুমি যদি একটু পেলেটটা কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায় তাহলেই সেটা ডিজলভ হয়ে যাবে, আনলেস ইউ আর ইউজিং আ ডেনসিটি গ্রেডিয়েন্ট। ডেনসিটি গ্রেডিয়েন্টে কিন্তু ডেনসিটি যতদূর অবধি মেনটেন হচ্ছে, ততদূর অবধি, যতক্ষণ ডেনসিটিটা মেনটেন হচ্ছে ততক্ষণ কিন্তু ডেনসিটি গ্রেডিয়েন্টে ইউজুয়ালি ওই যে সেপারেশন গুলো হয়েছে এগুলো নষ্ট হবে না। বাট তুমি যেটা বলছো যে বাইরে এনে যদি তুমি কিছু করো, গোলার চেষ্টা করো বা হিট দাও, সেটা ডেফিনেটলি ডিজলভ হবে, অত কিছু লাগবে না। আল্ট্রা সেন্ট্রিফিউগেশন টিউবকে, মানে দিস ইজ আ ভেরি ভেরি কি বলবো, নন ডিসচার্জিং সিস্টেম। ওই টিউবটা যদি বাইরে বেরিয়ে কোনোভাবে একটু ডিস্টার্বড হয়ে যায়, যদি কোনোভাবে একটু ডিস্টার্বড হয়ে যায়, তাহলেই কিন্তু যেগুলো পেলেট হয়েছে ওগুলো ডিজলভ হওয়া শুরু করবে। তাহলে আমার এইটা বলার উদ্দেশ্য এইটা যে যদি নর্মাল গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে একটা 80 কেজির থেকে 8000 কেজির প্রোটিন সব ভেসে থাকে, তাহলে সেই প্রোটিন গুলোকে পেলেট ডাউন করে 60 কেজি আর 80 কেজিকে আলাদা করাটা, দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট জব। এই কথাটা কি আমি বোঝাতে পারলাম? আরেকবার বলুন। যদি আন্ডার নর্মাল গ্র্যাভিটেশনাল ফিল্ড, হ্যাঁ, আন্ডার নর্মাল গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হচ্ছে যে তোমার 80 থেকে 8000 কেজির প্রোটিন সবই কিন্তু থার্মাল মোশনের জন্য ভেসে বেড়াচ্ছে একটা সলিউশনের মধ্যে, তো ক্রুড ভাবে বলতে গেলে, তাহলে জাস্ট অ্যাক্সিলারেট করে সেই জিনিসটাকেই, হ্যাঁ, মানে আলটিমেটলি এই যে প্রেসিপিটেটটা পড়ছে, দিস ইজ ডিউ টু দ্য সেন্ট্রিফিউগাল ফিল্ড, রাইট? তাহলে সেই সেন্ট্রিফিউগাল ফিল্ডে অ্যাক্সিলারেট করে দুটো প্রোটিন যার মধ্যে 80 থেকে 8000 সব ভেসে বেড়াচ্ছিল, এবারে 60 আর 80 দুটোকে আমাকে পেলেট ডাউন করতে হবে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে আমাকে 60 আর 80 আলাদা করতে হবে। দ্যাট ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব, তাই না? আমি কি বোঝাতে পারছি আমি যেটা বলছি? হ্যাঁ স্যার। তুমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে পাস করাচ্ছ, 60 একটু বেশি পাস করছে, 80 একটু কম পাস করছে, ওইভাবে আলাদা করলাম, আলাদা জিনিস। বাট যেখানে 60 80 কেন 8000ও ভেসে বেড়াচ্ছিল, সেখানে ফেললাম আমি 60 কে 80 কে, সেটাই ইটসেলফ এত ডিফিকাল্ট, তারপরে আবার 60 আর 80 দুটোকে আলাদা করতে হবে, সো দ্যাট ইজ ইভেন মোর ডিফিকাল্ট, তাই নয় কি? রাইট। এইবারে তো ফর দিস আমাকে কি করতে হবে, আমাকে একটা এক্সট্রিমলি হাই সেন্ট্রিফিউগাল ফিল্ডের মধ্যে পার্টিকেলস গুলো বা সলিউট মলিকিউলস গুলোকে অ্যাক্সিলারেট করতে হবে, and that is a huge acceleration. ওকে, আল্ট্রা সেন্ট্রিফিউজে প্রায় 2 লক্ষ জির কাছাকাছি কিন্তু স্পিড অ্যাটেন্ড করা যায় ইজিলি। হ্যাঁ, মানে খুব ইজিলি অ্যাটেন্ড করা যায় সেন্ট্রিফিউগাল ফিল্ড 2 লক্ষ জির কাছাকাছি আরপিএফ বা রোটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করা যায়। সো নাও মাই আইডিয়া
is just to overcome the random thermal motion and pellet down the particles based on their molecular weight and shape, ঠিক আছে, by an immense acceleration mediated by a centrifugal field. So when a centrifugal field is applied, the particles are accelerated immensely. Now they will slowly pellet down. According to their molecular weight and shape. তোমাদের নেক্সট প্রশ্ন তোমাদের তরফ থেকে, স্যার এই শেপটা কি করে? মলিকিউলার ওয়েট তো আমি বুঝলাম, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বুঝবেন কি করে? আপনি তো জেলে বুঝছেন কুমাসি বা সিলভার স্টেন দিয়ে স্টেন করে, এখানে আপনি বুঝবেনটা কি করে যে কোন পার্টিকেলটা কখন কোন জায়গায় গিয়ে পেলেট ডাউন হচ্ছে? হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড? So these will be the next two questions that you should have. আমি তোমার হয়ে করে দিলাম, তাহলে তুমি আমাকে এই দুটো প্রশ্নের উত্তর দাও। মলিকিউলার ওয়েটটা তো বোঝা গেল, বাট আমাদের যে কটা প্রপার্টি ডিটারমাইন করা ছিল, পিউরিটি, অলিগোমেরিক স্টেট, ফিজিওলজিক্যাল স্টেট, ফর্মেশন অফ সুপ্রামলিকুলার কমপ্লেক্সেস, এই সবকটা প্রপার্টি ডিটারমাইন করতে গেলে not only we need the molecular weight, we also need the shape of the molecule. Now tell me something, how do we determine the shape or একেবারে প্রোটিওমিক্সের টার্মে যদি আমি বলি, the conformation of the molecule based on this applied centrifugal force and the corresponding acceleration of the particle in the centrifugal force. Based on the applied centrifugal force and the acceleration of the corresponding particle in the centrifugal field. বলো, ভাবো একটু। স্যার খালি আল্ট্রা সেন্ট্রিফিউগেশন ইউজ করে অন্য কোনো টেকনিক ইউজ করা যাবে না? না, আমি তো আল্ট্রা সেন্ট্রিফিউগেশন করছি আল্ট্রা সেন্ট্রিফিউগেশন করার জন্য। তাহলে মলিকিউলার ওয়েটটা তো আমরা বুঝতে পারছি, শেপটার উপর কিভাবে নির্ভর করছে? এনি আইডিয়া? স্যার শেপ যত মানে প্রোটিনের সাইজ যত বড় হবে বা শেপ যত বড় হবে তার তো মুভমেন্টটা তত কম হবে। কেন? কারণ সলভেন্টে তো ওটা মানে মুভমেন্ট করতে তো বাধা পাবে, সলভেন্ট পার্টিকেলে ওটা তার বেশি মুভ করতে পারবে না, আর যেখানে ছোট সেটা ওর থেকে বেশি মুভ করবে। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট why this will happen? আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? উদাহরণটা হচ্ছে যে তোমার কাছে একটা 10 গ্রাম, হ্যাঁ 10 গ্রামের একটা আলপিন আছে, সেই আলপিনটা তুমি ছাদ থেকে ফেলছো, কি হবে? ডাইরেক্ট নিচে পড়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে 10 গ্রামের একটা খাতার পাতা আছে, সেটাকে তুমি ছাদ থেকে ছেড়ে দাও, কি হবে? একই সাথে পড়বে? একই সাথে পড়বে না। আচ্ছা জাস্ট 1 মিনিট। হ্যাঁ সরি এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? আর না স্যার। ওকে না স্যার। ওকে ফাইন। হ্যাঁ একটু বলো তো কি? হ্যাঁ যেটা বলছিলাম যে আলপিনটাকে আমি ছাড়লাম, আলপিনটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, কিন্তু একটা খাতার পাতা সেটাকে আমি ছাড়লাম, সেটা কিন্তু অনেক পরে মাটিতে পড়বে, তাই তো? 10 গ্রামের একটা আলপিন সায়ন বিশ্বাসের বাড়ির ছাদ থেকে ছাড়লো, সঙ্গে সঙ্গে মাটিতে পড়লো। 10 গ্রামের একটা খাতার পাতা সায়ন বিশ্বাসের ছাদ থেকে ছাড়লো, কিন্তু অনেক দেরিতে পড়লো। কেন? সারফেস এরিয়াটা তো বড়। সারফেস এরিয়া বড়। সুপর্ণা কেন এরকম হবে? সুপর্ণা আছো?
স্যার হ্যাঁ, কেন এরকম তো হবে? মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, মানে না, গ্র্যাভিটেশনাল ফোর্সের দিস জন্য ইজ মানে ভারী আলপিনটা তাই জন্য পড়বে। আর না, আমি তো দুটোরই ওয়েট করছিলাম বলছি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রং কনসেপ্ট। ও কারণ আচ্ছা একটা জিনিস তুমি ভাবো যে এইখানে কিন্তু দুটো মলিকিউল, আমি যদি আল্ট্রাসেন্ট্রিফিউগেশনের ক্ষেত্রে বলি, শেপের কথা বলি, তাহলে একটা মলিকিউল তার মলিকিউলার ওয়েট সে 100 কেজি, সেটা গ্লোবিউলার শেপে। আরেকটা মলিকিউল তারও মলিকিউলার ওয়েট 100 কেজি, কিন্তু সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ। তাহলে গ্লোবিউলার মলিকিউলটা আগে পেলেট ডাউন হবে, তারপরে সিলিন্ড্রিক্যালটা হবে। কিন্তু দুটোকে তো আমি সেম সেন্ট্রিফিউগাল ফিল্ডে রেখেছি, দুটোকে তো আমি সেম সেন্ট্রিফিউগাল বা আল্ট্রা সেন্ট্রিফিউগাল যাই বলো সেই ফিল্ডে রেখেছি। এখানেও কিন্তু ব্যাপারটা সেম, যে আমি যখন আলপিনটাকে ফেলছি ছাদ থেকে, ঠিক আছে, তখন অ্যাক্সিলারেশন কি আলাদা এক্সপিরিয়েন্স করবে আলপিনটা আর এই যে খাতার পাতাটা যেটা আমি ফেলছি, দুটোরই ওয়েট 10টা, তো দুটো কি আলাদা অ্যাক্সিলারেশন করবে, এক্সপিরিয়েন্স করবে? হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশনটা তো সেম হবে, কারণ আলাদাই সেম, হবে। আরে সেম গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের আন্ডারে আছে, তো জি ভ্যালুটা আলাদা হবে। একটা জি ভ্যালু হবে আলপিনের, একটা জি ভ্যালু না হবে না যে না না হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, দুটোরই জি আমি ভ্যালু সেটা হবে, বলছি আমি হ্যাঁ, সিস্টেম। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দুটোরই যে জিটা যেটা এক্সপিরিয়েন্স করবে, ঠিক আছে, দ্যাট ইজ ডিউ টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। Acceleration due to gravity, that will be constant, 9.8 per 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানেও ওখানে কি তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা এক্সপিরিয়েন্স করছে বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা এক্সপিরিয়েন্স করছে, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বোথ ফর দ্য পেপার অ্যান্ড ফর দ্য আলপিন। এখানেও কিন্তু 100 কেজির যে সিলিন্ড্রিক্যাল প্রোটিনটা আর 100 কেজি যে গ্লোবিউলার প্রোটিনটা, দুটো কিন্তু সেম সেম সেন্ট্রিফিউগাল ফিল্ড বা সেন্ট্রিফিউগাল ফোর্স এক্সপিরিয়েন্স করছে। ওখানে যেমনি সেম গ্র্যাভিটেশনাল ফিল্ডে ছিল এন্ড সেম অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স করছে। বাট দ্য পয়েন্ট ইজ যে দুটোর ফ্রিকশনাল প্রপার্টি কিন্তু সেম হবে। ওকে, দুটোর ফ্রিকশনাল প্রপার্টি কিন্তু সেম হবে। কেউ একটা বললো না এয়ার রেজিস্ট্যান্স, স্যার একটা অতখানি সারফেস এরিয়া অনেকটা এয়ার রেজিস্ট্যান্স পাবে। সিমিলারলি এখানে the frictional property of the system containing the solvent and a 100 kg cylindrical protein molecule and the frictional property of the system containing the solvent and a 100 kg globular protein molecule. The frictional property of the system containing the solvent and a 100 kg cylindrical protein molecule and the frictional properties of the system containing the solvent and the 100 kg globular protein molecule will be different. So due to the frictional property of the system, একটা কিন্তু আগে পেলেট দাও আগে করবে, আরেকটা কিন্তু পরে পেলেট দাও। So we determine the size under the ultracentrifugal field. We determine the size under the ultracentrifugal field based on the frictional property of the molecule, which is actually determined by the size of the molecule. So we are measuring the frictional property, and from that we are deciphering the size of the conformation of the molecule. Clear হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারোর যদি কোনো ডাউট থাকে এখন বলো, এরপর কিন্তু আর বোঝার স্কোপ হবে না। থার্ড সেমিস্টারে বোঝনি, এখন বুঝে নাও, নাহলে আজ কিন্তু স্কোপ হবে না। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আলট্রা সেন্ট্রিফিউগেশন করে আমি ফ্রিকশনটা কি করে বুঝতে পারবো যে কার কতটা হচ্ছে? মানে আলট্রা সেন্ট্রিফিউগেশনটা বেসিক্যালি কি, তোমাকে একটা ফিল্ড দেয়া হচ্ছে, সেই ফিল্ডের মধ্যে মলিকিউলস গুলো আস্তে আস্তে খুব হাই হেভিলি অ্যাক্সিলারেটেড হয়েছে, এবার তারা আস্তে আস্তে পেলেট ডাউন হচ্ছে। বাট এই যে পেলেট ডাউন হওয়ার যে ব্যাপারটা, অ্যাক্সিলারেশনটা
will always depend upon the frictional property of the system. যেখানে ফ্রিকশন কম সেখানে অ্যাক্সিলারেশন বেশি হবে, যেখানে ফ্রিকশন বেশি সেখানে অ্যাক্সিলারেশন কম হবে। তোমাকে যদি বলা হয় যে একটা সাইকেল পুরো একটা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চালাও, তাহলে তুমি যতটা ফোর্স অ্যাপ্লাই করে প্যাডেল করলে সেটা যে স্পিডে চলবে। তুমি যদি একটা স্মুথ একেবারে সিমেন্টের রাস্তা বা টাইলসের রাস্তা, সেখানে কি সেই ফোর্স অ্যাপ্লাই করলে তোমার সাইকেলটা সেই স্পিডে চলবে না বেশি স্পিডে চলবে? সাইকেল চালাও তো বেশি স্পিডে। বেশি স্পিডে চলবে অবভিয়াসলি। কেন না সেখানে ফ্রিকশনটা কম, ওখানে ফ্রিকশনটা বেশি ছিল, যার জন্য কিন্তু তোমার অ্যাক্সিলারেশনটা কিছুটা হলেও রিটার্ডেড হচ্ছে। তো হিয়ার দ্য কেস ইজ অলসো সেম। বোঝাতে পারলাম ব্যাপারটা? This frictional properties will be dependent upon the size of the molecule, and eventually they will determine the rate of pelleting down or the sedimentation. The rate of sedimentation. Pelleting down কথাটা আমরা অনেকক্ষণ বলছি। Now we'll use the term sedimentation. Okay, and eventually they will determine the sedimentation coefficient. Okay, this frictional properties as well as the molecular mass, that is the molecular mass and the shape of the molecule will ultimately determine its sedimentation coefficient. বাকিটা কালকে বলবো, আজকে আর সময় নেই। কারণ যদি কোনো ডাউট থাকে কালকে ক্লাসের শুরুতেই আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। Or we can have another class now and end it. একটু বললে কিছু? হ্যাঁ স্যার করতে পারেন, হ্যাঁ আমার স্যার, অসুবিধা নেই। কোনো প্রবলেম নেই। Okay, then let's have another class now. স্যার এখনই নেবেন? হ্যাঁ, এই 5-7 মিনিটের মধ্যে কেটে চলে যেও না কেউ, তাহলে